ম্যাড ফর ইউ, তানিয়া খাতুন। পর্ব 16 থেকে 20। দরজাটা খোলার সাথে সাথেই কৃষ অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা, শরীফুল সাহেব। অথচ বাবার এখন এখানে আসার কথা নয়, তিনি তো পার্টির কাজে বিদেশে গিয়েছিলেন। শরীফুল সাহেব রাগে গর্জে ওঠেন। তোমার সাহস কি কে হলো কৃষ? আমাকে না জানিয়ে বিয়ে করা? এতদিন ধরে আমি তোমার জন্য মেয়ে খুঁজে রেখেছি, বারবার বলেছি বিয়ে করো, বিয়ে করো, তুমি কোনি। আর হঠাৎ তুমি রাস্তার এক সস্তা মেয়েকে এনে বিয়ে করে বসেছ। কৃষ রাগে চিৎকার করে, হেনো, হেনো, দিস এনো মিস্টার শরীফুল খান। কৃষের এমন চিৎকারে রান্নাঘর থেকে দৌড়ে আসে রুহি। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ওর বুক ধুকধুক করে ওঠে। এই মানুষটাকে তো ও বহুবার টিভিতে দেখেছে, কৃষের বাবা শরীফুল সাহেবের স্ত্রী। তাড়াহুড়ো করে, এই তুমি একটু শান্ত হও, আগে ঘরে চল, তারপর শান্তভাবে কথা বলো। কৃষ ঠান্ডা অথচ গর্জন ভরা স্বরে, এম.এস. খান, আমি আমার ব্যাপারে কারো অনুমতি নিই না, আনা কারোর সাথে কথা বলা প্রয়োজন মনে কি? আর শরীফুল খান, আপনি আমার ব্যক্তিগত জীবনে কথা বলার কোনো অধিকার রাখেন না। রুহির দিকে তাকিয়ে, শি ইজ মাই ওয়াইফ। ও ব্যাপারে ভদ্রভাবে কথা বলবেন। দ্বিতীয়বার যদি এরকম কিছু শুনি, আমি ভুলে যাব আপনি আমার বাবা। আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতে আমি দুবার ভাবব না। রুহি থমকে যায়। কৃষের এমন উত্তেজিত কণ্ঠে তার গলা শুকিয়ে আসে, কিন্তু সাহস করে ওর হাতটা ধরে ফেলে। রুহি, ধীরে, আপনি রাগ করছেন কেন? শান্তভাবে কথা বললেই তো হয়, তাই না? শরীফুল বিদ্রুপের হাসি দিয়ে, এই মেয়ে টাকার জন্যই আমার ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছ। এখন ভালো সাজছ। এই একটিমাত্র কথাতেই যেন কৃষের সব বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই সে এগিয়ে গিয়ে শরীফুল সাহেবের কলার চেপে ধরে। কৃষ চোখ লাল হয়ে উঠেছে। শরীফুল খান, আপনি কি আমার হাতে খুন হতে চাইছেন? কাকে ফালতু মেয়ে বলছেন আপনি? আপনাদের মতো নোংরা মানসিকতার মানুষ বুঝবে না, ও আমাকে ভালোবেসেছে আমার টাকার জন্য নয়, আমার জন্য। আর ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, কখনোই না। রুহির চোখ ভিজে ওঠে, ওর আঙুলগুলো কাঁপছে, তবুও কৃষের হাতটা শক্ত করে চেপে ধরে থাকে। কারণ এই মুহূর্তে ওর পাশে শুধু একজন মানুষ আছে, যে পৃথিবীর সব সম্পর্ক ভেঙে ফেলতেও দ্বিধা করবে না, শুধু তাকে বাঁচাতে। ঘরের ভেতর যেন মুহূর্তেই ঝড় বয়ে গেল। শরীফুল সাহেবের চোখে কঠিন বিদ্বেষ, ঠোঁটে হালকা ব্যঙ্গ। শরীফুল ঠান্ডা, কাটায় মোড়া কণ্ঠে, প্রমাণ কি আছে যে ও তোমাকে ভালোবাসে, কৃষ? আর তুমি বাকি প্রমাণ দিতে পারো যে তুমিও ওকে ভালোবাসো? তোমার টাকার জন্য তো অনেক মেয়েই তোমার পেছনে পড়েছিল, আর তুমিও তো হাজারটা মেয়ের সঙ্গে ঘুরে বেরিয়েছ। শরীফুল সাহেবের স্ত্রী চোখ ঘুরিয়ে, এই মেয়ে তুমি চেনো না কৃষকে। দিনেই তোমার প্রতি মন ভরে যাবে, এরপরই রাস্তায় ফেলে চলে যাবে। কৃষের মুখে তীব্র রাগের ঝলক দেখা যায়। সে এগিয়ে কিছু বলবে, কিন্তু রুহি তাড়াতাড়ি এগিয়ে এসে ওর হাত ধরে থামিয়ে দেয়। শরীফুল বিদ্রুপ ভরা স্বরে, যতদিন তোমার টাকা আছে, ততদিন এই মেয়েও থাকবে। আর তুমিও টাকার গদির উপরে বসে এই মেয়েকে ভোগ করবে। দিন আসবে, তোমরা একে অপরকে ফেলে দেবে। বাস্তবে টাকা ছাড়া ভালোবাসা জানলা দিয়ে পালায়। এইবার কৃষের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। ও রুহির হাতটা ধীরে ছেড়ে দিয়ে গর্জে ওঠে, কৃষ, মিস্টার শরীফুল খান, তাহলে একটা কথা শোনেন, আজ আমি, কৃষ খান, এই বাড়ি, গাড়ি, প্রপার্টি, টাকা, সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। এই জাঁকজমক জীবন ছাড়াও আমি আমার বাটারফ্লাইকে ভালোবাসি, আমাকে ভালোবাসে, এটা আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। 1 বছর, শুধু 1 বছর সময় দিন। আমি নিজে উপার্জন করব, আমার স্ত্রীকে খাওয়াবো, নিজের হাতে ওর জীবন সাজাবো। আর ওই 1 বছর পর আমি আপনাদের এই বাড়ি, প্রপার্টি সবকিছু থেকে আপনাকে বের করে দেব, কারণ এগুলো আমার মায়ের, আপনার নয়। শরীফুল সাহেব হতে এক ঠান্ডা হাসি খেলিয়ে বললেন, আর যদি 1 বছর পর তুমি কিছুই করতে না পারো, যদি তোমার এই বউ তোমাকে ছেড়ে চলে যায়, কৃষ দৃঢ় চোখে, তাহলে সব আপনার নামে করে দেব, ডিল ডন। তারপর রুহির হাতটা শক্ত করে ধরে ওর চোখে চোখ রেখে বলে, কৃষ, পারবে তো, বাটারফ্লাই, আমার সঙ্গে থাকতে, যখন আমার কাছে কিছুই থাকবে না? রুহির চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু ওর কণ্ঠ দৃঢ়, পারবো।
আপনি যেখানেই থাকবেন আমি সব সময় আপনার পাশে আছি। ক্রিস তখন পকেট থেকে 3টা কার্ড বের করে শরীফুল সাহেবের মুখের দিকে ছুঁড়ে মারে। কার্ডগুলো উড়ে গিয়ে টেবিলে পড়ে ছড়িয়ে যায়। এক মুহূর্ত নীরবতা। তারপর ক্রিস রুহির হাত ধরে দরজার দিকে হাঁটতে শুরু করে, একবারও পেছনে না তাকিয়ে। শরীফুল সাহেব বুকের উপর হাত রেখে সোফায় বসে পড়েন। স্ত্রী ছুটে গিয়ে, আপনি ঠিক আছেন? একটু পানি খাবেন? শরীফুল হতভম্ব, আমি কি বড় ভুল করলাম ছেলেটার সঙ্গে? স্ত্রী মুখে নরম স্বর রাখলেও মনে মনে বিষাক্ত হাসি চেপে রাখেন। ভেতরে ভেতরে ভাবেন, এই সুযোগেই তো সব সম্পত্তি নিজের হাতে নিতে হবে, এখন থেকে খেলাটা আমিই খেলব। বাড়ি থেকে বের হওয়ার পর ক্রিস নিজের পুরনো বুলেট বাইকটার কাছে এসে দাঁড়ালো। বাইকটার গায়ে হাত রেখে ধীরে বলল, ক্রিস, বসে পড়ো, বাটারফ্লাই। এটা আমার আম্মুর দেওয়া বাইক। আমি এটাকে খুব ভালোবাসি, এটা ছাড়া আমি থাকতে পারবো না। রুহি হেসে সিটে উঠে বসল। ক্রিস বাইক স্টার্ট দিল, আর জোরে ছুটে বেরিয়ে গেল তারা। রুহি হঠাৎ হেসে বলল, রুহি, আচ্ছা, এই বাইকটা অনেক পুরনো না? ক্রিস হেসে, হ্যাঁ, আমার তখন 8 বছর বয়স, এটাকে কেনার জেদে ছিলাম। তখন আম্মু কিছু বলেননি, শুধু বলেছিলেন, যেদিন আমি থাকবো না, বাইকটা দেখলে তো আমার কথা মনে পড়বে। রুহির চোখে মুগ্ধতা ফুটে উঠল। রুহি, কিন্তু তখন তো আপনি বাইক চালাতেই পারতেন না। ক্রিস মুচকি হেসে, লেদু, বড় হয়ে আমি শিখেছি। বাইকটা ছুটে চলেছে শহরের শেষ প্রান্তের দিকে। রুহি কৌতূহলে, আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? ক্রিস, ফোনটা পকেট থেকে বাকে দাও তো। আমানকে কল দাও। রুহি পকেট থেকে ফোন বের করতে গিয়ে ক্রিসের কথায় থমকে গেল। ক্রিস হেসে, সাবধানে বাটারফ্লাই, ভুল করে অন্য জায়গায় হাত দিও না। রুহি রেগে গিয়ে, অসভ্য লোক। ক্রিস হেসে ওঠে। রুহি ফোনটা ডায়াল করে কানে ধরে দেয়। ওপাশে আমানের গলা ভেসে আসে। ক্রিস, এই, তোর কাছে কি কোনো সস্তা ভাড়া ঘরের খবর আছে, যেখানে কিছুদিন থাকা যাবে? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। ক্রিস আবার বলল, তোর বাসা লাগবে না, আমান। একটা ভাড়ার ঘর লাগবে। ঠিকানা পাঠা, আমি যাচ্ছি। আমান, ঠিক আছে, আমিও যাচ্ছি, ঠিকানা পাঠাচ্ছি। ফোন কেটে গেলে রুহি হেসে বলে, রুহি, আপনি কি জানেন, আপনাকে এখন সত্যি সিনেমার হিরোর মতো লাগছে। ক্রিস কিছু বলে না, শুধু হাসে। বাতাসে ওদের চুল উড়ে যায়, বাইকটা গর্জে ওঠে, আর শহরের আলো পিছনে পড়ে থাকে। সামনে অজানা পথ, কিন্তু ওদের চোখে ভরপুর বিশ্বাস। একটা নতুন জীবনের দিকে যাত্রা শুরু হলো। সকালের রোদটা তখন একটু তেজ পেয়েছে। রাস্তার ধারে শুকনো পাতার ওপর দিয়ে ক্রিসের বাইকটা ধীরে ধীরে এসে থামে। ওরা একটা সরু গলির সামনে এসে পৌঁছেছে। গলিটা একটু নির্জন, দুপাশে পুরনো দোতলা বাড়ি। বাইক থামাতেই ক্রিস দেখে, সামনেই রুদ্র আর আমান দাঁড়িয়ে আছে। দুজনেই যেন অপেক্ষা করছিল ওদের জন্য। রুদ্র এগিয়ে আসে, মুখে একটু দুষ্টু হাসি। রুদ্র, কি রে ভাই, এই বাড়ি ভাড়া নিয়ে কি করবি? ক্রিস হালকা হেসে হেলমেট খুলে বলে। ক্রিস, থাকবো। আমান অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। আমান, সিরিয়াসলি? তুই এই বাড়িতে থাকবি, তাও আবার রুহিকে নিয়ে? ক্রিস, হ্যাঁ। চাবিটা দে, বাড়িওয়ালা কোথায়? রুদ্র পকেট থেকে একটা চাবির গোছা বের করে হালকা ঘোরায়। রুদ্র, বাড়িওয়ালার সঙ্গে আমি কথা বলেছি। চাবিটা আমার কাছেই আছে। তবে ভাই, আর একটু খুঁজলে ভালো বাড়ি পেতে পারতি। ক্রিস কাঁধ ঝাঁকায়, হালকা হেসে বলে। ক্রিস, এখন আপাতত এইটাতেই হবে। আমান পাশে দাঁড়িয়ে মাথা নাড়ে। আমান, আমি তো এখনো বুঝতে পারছি না, তুই হঠাৎ বাড়ি ছেড়ে এখানে থাকতে এলি কেন? ওদের কথার মাঝেই রুহি একটু এগিয়ে আসে, মুখে শান্ত একটা হাসি। রুহি, আসলে আমি চাই আমাদের নিজেদের একটা ছোট্ট বাড়ি হোক। উনি নিজে কাজ করবেন, নিজের টাকায় আমায় খাওয়াবেন, বাড়ির টাকায় না। ক্রিস রুহির দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ে। ক্রিস, চল, বাড়িটা আগে দেখি। আপাতত এখানেই থাকবো। ভালো কোনো কাজ পেলে এরপর ভালো বাড়ি নেব। আমান হালকা হেসে বলে, ঠিক আছে, চল তবে। দেখি তোমাদের নতুন রাজপ্রাসাদটা কেমন। তিনজন হাসতে হাসতে গলিটার ভেতরে ঢুকে যায়। রুহি পিছন থেকে ক্রিসের হাতটা আলতো করে ধরে। তিনজন গলির ভেতর দিয়ে হেঁটে এল। গলিটার শেষ মাথায় একটা ছোট্ট বাড়ি। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, অনেক পুরনো,
ভাঙাচোরা। রুদ্র চাবিটা তালায় ঘোরাতেই একদম কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধ নাকে এল, যেন বহুদিন কেউ এখানে থাকেনি। সকালের আলোটা একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকছে না, তাতে বাতাসে ধুলোর কণা উড়ে বেড়াচ্ছে। ঘরটা ছোট, মাটির মেঝে, চারদিকে ফাটল ধরা দেওয়াল। চোখে পড়ল এক কোণে একটা ছোট চৌকির রাখা, কিন্তু তাতেও ধুলো জমে আছে। ঘরের ডানদিকে একটা ছোট্ট বাথরুম, দরজাটা টিনের, কাঁপলে কিচকিচ করে। ভেতরে একটা পুরনো কল, তাতে জল আসে কিনা তাও বোঝা মুশকিল। আর পেছনের দিকের দেয়াল ঘেঁষে একটা ছোট্ট বারান্দা। বারান্দা মানে একটা খোলা জায়গা, যেখানে দাঁড়ালে বাইরের রাস্তা দেখা যায়। সেখানে একটা পুরনো চেয়ার পড়ে আছে, এক পায়ে ভাঙা। ছাদের দিকে তাকাতেই বোঝা গেল পুরো ঘরটার উপরে শুধু টালি দেওয়া ছাউনি, বাঁশের কাঠামো। ক্রিস ধীরে ধীরে চারপাশে তাকায়, চোখে একটুখানি হাসি। ক্রিস, ঘরটা ছোট, কিন্তু নিজের বলেই ভালো লাগছে। রুহি মৃদু হেসে বলে, এখনো কিছুই তো নেই। একটা চেয়ার, একটা খাট আছে, পর্দা, বাসন থালা আর কিছু দোকা জিনিস কিনতে হবে। আমান হেসে বলে, দেখে মনে হচ্ছে তোরা এখনই ঘর সাজানোর কাজ শুরু করবি। ক্রিস, হ্যাঁ, এখান থেকেই শুরু হবে। রুহি চারপাশে একবার তাকিয়ে নেয়। ঘরটা একদম ফাঁকা, ধুলো, জ্বালার পুরনো গন্ধে ভরা। তবুও তার মুখে একটা আলাদা উচ্ছ্বাস। সে নিজের ওড়না শক্ত করে বেঁধে বলে উঠল, রুহি, চলুন, কাজ শুরু করি। নতুন ঘর মানেই প্রথমে পরিষ্কার করতে হবে। ক্রিস হেসে মাথা নাড়ে। রুদ্র আর আমান দরজার পাশে দাঁড়িয়ে হাসে। রুহি পাশের ঝুড়ি থেকে একটা পুরনো ঝাঁটা বের করে নেয়। ঝাঁটার কাঠি ভাঙা, তবুও সে সেটাই দিয়ে ঘরের কোণ কোণ ছাড়তে শুরু করে। রুহি, এই ঘরে এত ধুলো, মনে হচ্ছে কেউ বছর দুয়েক পা রাখেনি। আমান মজা করে, তুমি পরিষ্কার করো, আমরা বাইরে বসে মনিটর করব। রুহি, আপনাদের অতিথির মতো মনিটর না করে কাপড় দিয়ে জানালা মুছুন। সবাই হেসে ওঠে। রুহি ধুলো উড়িয়ে ঘর মুছতে থাকে, আর ক্রিস বাইরে বারান্দা থেকে ভাঙা চেয়ারটা টেনে আনে। চেয়ারটার এক পা ভেঙে গিয়েছিল, কিন্তু ক্রিস মাটিতে বসে পুরনো দড়ি আর কাঠের টুকরো দিয়ে সেটাকে জোড়া লাগাতে থাকে। রুহি, আপনি জানেন, আপনাকে এখন কাঠমিস্ত্রি বলে ডাকতে ইচ্ছে করছে। ক্রিস হেসে, আমি আমার বাটারফ্লাই এর জন্য সব মিস্ত্রি হতে আছি। রুহি হেসে ফেলে, ঝাঁটার ধুলো উড়ে গিয়ে তার চুলে লেগে যায়। ক্রিস উঠে এসে তার মাথা থেকে ধুলো ছেড়ে দেয়। ক্রিস, আস্তে, একটু কষ্ট খুব তাড়াতাড়ি সব ঠিক করে ফেলবো। রুহি মাথা নেড়ে হাসে, চোখে একটু জল চিকচিক করে ওঠে। রুহি, আমি জানি আপনি পারবেন। এদিকে রুদ্র আর আমান বাইরে দাঁড়িয়ে দেখে। আমান আস্তে রুদ্রকে, দেখলি, ভালোবাসা থাকলে একটা ফাঁকা ঘরও ঘর হয়ে যায়। রুদ্র হেসে বলে, হ্যাঁ ভাই, ওদের ঘরটা হয়তো ছোট, কিন্তু সুখটা বড়। ভেতরে তখন ক্রিস পুরনো চেয়ারটা মেরামত শেষ করে রুহিকে বসতে বলে। ক্রিস, এই নাও, এখন এটা তোমার সিংহাসন। রুহি হেসে বসে পড়ে। রুহি, আর আপনি? ক্রিস চোখ টিপে, আমি তোমার রাজা, এই রাজ্যের একমাত্র প্রজা। ঘরের ভেতর হাসির শব্দ ভেসে ওঠে। ছোট্ট সেই ঘর, ধুলোমাখা মেঝে, টালি ছাদ, সবকিছু যেন নতুন প্রাণ পায়। দুপুরের গরমে যখন সবাই ঘরে ঢুকে গেছে, তখনও ক্রিসের বাইকটা ছোট্ট গলিটার শেষ মাথায় থামে। ক্রিস বাইক থেকে নেমে বাজারের ব্যাগটা হাতে নেয়। ভেতরে আছে হাঁড়ি, থালা, বালতি, চাল, ডাল, আলু আর কিছু মশলা। রুহি অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রুহি, আপনি একাই এত সব নিয়ে এলেন? ক্রিস হেসে, হ্যাঁ, তোকে কিছু করতে হবে না, তুই শুধু বসে থাক। রুহি অবাক হয়ে বলে, রুহি, আপনি রাঁধবেন? উনুনে হেন্না কতে পাবেন? ক্রিস, হ্যাঁ, আমি রাঁধব, তোকে খাওয়াবো। সে হাতে গুটিয়ে নেয়, চুলো ধাতে চায়। রুহি থামাতে চায়। রুহি, না, আপনি পারবেন না, আমি চেষ্টা কি। ক্রিস, আমি পাবো, চুপকে বসো। রুহি চুপ হয়ে যায়। ক্রিস হাঁড়িতে জল ঢালে, চাল ধোয়, ডাল ফোটায়। ঘরের ভেতর ধীরে ধীরে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে। জানলা থেকে রোদ এসে পড়ছে, আলোটা তার ঘামভেজা মুখে পড়ে চকচক করছে। রুহি কোণে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। ভাত হয়ে গেলে ক্রিস হালকা হেসে বলে, ক্রিস, এই তো শেষ। এখন তুমি বসে পড়ো, আমি পরিবেশন করি। রুহি এগিয়ে এসে বলে, রুহি, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি বসে পড়ছি।
ক্রিস হাত মুখ ধুয়ে আসে। উহি থালা সাজিয়ে ভাত, ডাল, আলু ভাজা রাখে। জনে মাটিতে বসে খেতে শুরু করে। প্রথম লোকমা মুখে দিতেই রুহির চোখে জল আসে। রুহি, আস্তে, এত কষ্ট করছেন কেন? আমাকে না বিয়ে কলে আপনাকে এত কষ্ট করতে হতো না। ক্রিস মুচকি হেসে, খাওয়ার সময় কাঁদতে নেই হাবি, এদিকে আয় আমি খাইয়ে দিই। চৌকিটা ছোট, তাই রাতভর জনে বেশ কষ্টে ঘুমিয়েছে। ক্রিস রুহিকে পুরোপুরি নিজের বুকের ওপর নিয়েই ঘুমিয়েছে। সকালের আলোয় ক্রিসের ঘুম ভাঙতেই নিজের ওপর রুহির শরীরের উষ্ণতা টের না পেয়ে একটু ধরফিয়ে ওঠে। চারদিকে তাকিয়ে রুহিকে না দেখে অবাক হয়, তারপর তাড়াতাড়ি চৌকি থেকে নেমে পড়ে। ক্রিস, বাটারফ্লাই। ঠিক তখনই রুহি চুল মুছতে মুছতে ঘরে ঢুকছিল, আর ক্রিস দরজা দিয়ে বেরোচ্ছে। জনের মাথা ঠাস করে ধাক্কা খায়। রুহি, আহ, মাগো, অফ, মাথা না আলুর বস্তা। ক্রিস, কোথায় ছিলে? এত সকালে উঠেছ কেন? রুহি, অফ, তাতে কি হয়েছে? বাদরের মতো লাফাচ্ছেন কেন? ওয়াশরুমে যাব না নাকি? ক্রিস, না, বিছানাতেই করো। রুহি চোখ বড় বড় করে, এই, আপনি কি পাগল নাকি? ক্রিস হাসতে হাসতে, হ্যাঁ, তোমার জন্যই। রুহি, ফালতু না বকে ফ্রেশ হয়ে আসুন, চা করব আপনার জন্য। ক্রিস, আমি বেরোব, তুমি একা থাকতে পারবে তো? রুহি, কেন পারবো না? আমি কি বাচ্চা নাকি? ক্রিস এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরে বলে, তোমার যা যা লাগবে একটা লিস্ট বানিয়ে রাখো। বই খাতাগুলো লিখে রেখো, সব নিয়ে আসবো। রুহি চুপ করে তাকে, কিন্তু এত টাকা পাবেন কোথায়? ক্রিস হালকা হেসে, ওটা আমার উপর ছাড়ো। তারপর ক্রিস ফ্রেশ হতে চলে যায়, আর রুহি স্থির চোখে তার তাকিয়ে থাকে ক্রিসে যাওয়ার দিকে। সারা দিন কেটে সন্ধ্যা নামছে, অথচ ক্রিসের এখনো কোনো খোঁজ নেই। দুপুরে একবার ফোনে বলেছিল, আসছি, একটু দেরি হবে। তারপরে মানুষটা কোথায় গেছে কে জানে। রুহি জানালার ধারে বসে বারবার ফোনটা হাতে নিচ্ছিল, আবার নামিয়ে রাখছিল। ফোনে নেটওয়ার্ক নেই, একদম কল যাচ্ছে না। সে হালকা বিরক্ত মুখে বলে ওঠে, এখন এবার কল করব কি দিয়ে? ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ, বাটারফ্লাই। সেই এক ডাক শুনেই রুহিসি যেন বিদ্যুৎ খেলে ওঠে, সে ছুটে যায় বাইরে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ক্রিস, ঘাম ভেজা মুখ, ধুলো মাখা জামা, আর দুই হাতে বড় বড় ব্যাগ, গুনে দেখলে অন্তত 7-8টা। রুহি চোখ বড় বড় করে, হায় আল্লাহ, এত ব্যাগ, এত কিছু এনেছেন কেন? কি আছে এগুলোতে? ক্রিস মুচকি হেসে, ভেতরে চলো, এক এক করে দেখাচ্ছি। জন ঘরে ঢোকে। চৌকির ওপর ক্রিস ব্যাগগুলো রাখে, তারপর একে একে খুলে দেখাতে শুরু করে। প্রথম ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুটো সুন্দর ড্রেস। একটা হালকা গোলাপি লং চুড়িদার, যার গলায় সূক্ষ্ম সোনালী কারুকাজ। আরেকটা নেভি ব্লু রঙের সালোয়ার কামিজ, যার ওড়নায় ছোট ছোট পাথে কাজ। দ্বিতীয় ব্যাগ থেকে বেরোয় জোড়া সাদা স্নিকার্স আর হালকা হিল জুতো। রুহির চোখের দিকে তাকিয়ে ক্রিস বলে, সব সময় হিল পরলে তো তোমার পায়ে ব্যথাকে, তাই স্নিকার্স এনেছি। তৃতীয় ব্যাগে বই আর খাতা, নতুন কলম। তুমি যেই বইগুলো বলেছিলে সব এনেছি। বলতে বলতে ক্রিসের মুখে এক অদ্ভুত শান্ত হাসি ফুটে ওঠে। তারপর ব্যাগ থেকে বেরোয় রুহির ব্যবহারের জিনিসপত্র। চুলের তেল, ব্রাশ, ফেসওয়াশ, ছোট আয়না, পাউডার, লিপ বাম। সবকিছু নিখুঁতভাবে সাজানো। রুহি অভিভূত হয়ে তাকিয়ে থাকে। আপনি এগুলো সব মনে কে কে এনেছেন? ক্রিস শুধু হাসে। তারপর আরেক ব্যাগ খুলে বলে, এগুলোও তোমার জন্য। ভেতরে জোড়া চুড়ি, এক জোড়া ছোট গোল সোনালী দুল, আর একখানা হালকা নীল রঙের শাড়ি, যার কিনারায় রূপলি কাজ করা। আরেকটা ব্যাগে গাঢ় লাল রঙের শাড়ি, যার কাপড়ে ফুলের নকশা যেন আলোয় ঝিলমিল করে উঠছে। রুহি নির্বাক দাঁড়িয়ে থাকে, তার চোখে জল চিকচিক করে। সে শুধু ধীরে বলে, এত কিছু আনলেন কেন, ক্রিস? ক্রিস এগিয়ে এসে রুহির কপালে হাত রেখে বলে, কারণ আমি তোমার কোনো কমতি আঁকতে চাই না। রুহি হঠাৎ কোনো কিছু না ভেবেই ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। তার বুকের ভেতর যেন চাপা আবেগের ঢেউ এক মুহূর্তে ফেটে বেরিয়ে আসে। ক্রিস হঠাৎ আচমকা আলিঙ্গনে এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। হাত দুটো নড়াতে পারে না, শুধু অনুভব করে রুহির কাঁপতে থাকা শরীরটা নিজের গায়ে গলে পড়েছে। পরের মুহূর্তেই ভারসাম্য হারিয়ে জনেই চৌকির ওপর পড়ে যায়। রুহি পুরোপুরি ক্রিসের ওপর,
তবু ছাড়ে না, আরো শক্ত করে ধরে রাখে। চোখ বন্ধ করে নিঃশব্দে কেঁপে ওঠে রুহি। তারপর হঠাৎ ফুপিয়ে ওঠে। ক্রিস, বিহ্বল হয়ে, এই এই তুমি হঠাৎ এমন কাঁদছো কেন, বাটারফ্লাই? তুমিও কি আমার মতো পাগল হয়ে গেছো? রুহি কাপা গলায়, হু, আপনার জন্যই পাগল হয়েছে। কি দরকার ছিল এত কিছু আনার? নিজের জন্য কিছু আনেননি কেন? আপনার তো কিছুই নেই, কাল থেকে একই জামা প্যান্ট পরে আছেন। ক্রিস মৃদু হেসে রুহি মাথায় হাত বোলায়। আঙুলের ফাঁকে ফাঁকে রুহির চুলে হাওয়ার মতো ছোঁয়া দেয়। ক্রিস, ওগুলো নিয়ে ভাবিস না। 2 দিন পর নিয়ে নেব। এখন তুই মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? রুহি চোখ মুছে, কিন্তু এত টাকা কোথা থেকে পেলেন? ক্রিস একটু দ্বিধায়, আমি একটা কাজ পেয়েছি। রুহি চোখ বড় করে, সত্যি? কি কাজ? ক্রিস কিছুটা গোপন হাসি দিয়ে বলে, মানে, তেমন কিছু না। আপাতত লেখালেখির কাজ। ভালো কিছু না পাওয়া পর্যন্ত এইটা করব। রুহির চোখে আবার একরাশ আলোর ঝিলিক খেলে যায়। সে মৃদু হেসে বলে, তাহলে আপনার পড়াশোনা আর করবেন না? ক্রিস তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঠোঁটের কোণে হাসি ফোটে। উহু, পড়ব তো, কিন্তু এবার তুই আমায় পড়াবি, কেমন? রুহি এক চিলতে হাসি দিয়ে বলে, হ্যাঁ, নিশ্চয়ই। আমি আপনায় পড়াব। রাত গভীর হয়ে এসেছে, দূরের গলির কুকুরের আওয়াজ ভেসে আসছে নিস্তব্ধ অন্ধকারে। রুহি আধঘুমে হঠাৎ টের পায়, ক্রিসের শরীরটা অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। তার বুকের ওপর রাখা মুখটা তুলতেই চমকে ওঠে। রুহি হাত বাড়িয়ে ক্রিসের কপালে ছোঁয়া দিতেই বোঝে, ভয়ানক জ্বর। তার চোখে আতঙ্ক নেমে আসে। রুহি উদ্বিগ্ন গলায়, ক্রিস, ক্রিস, শুনছেন? আপনার তো অনেক জ্বর। আমন ভাইয়াকে ফোন করি, উনি ডাক্তার নিয়ে আসবেন। ক্রিস ধীরে চোখ খোলে, দেখো তার চোখ দুটো লালচে জ্বলছে। গলায় কাপা স্বর, ক্রিস, বাটারফ্লাই, আমার পুরো শরীরে ব্যথা করছে, প্রচুর ঠান্ডা লাগছে। একটু কাছে আয়, প্লিজ। রুহি কেঁপে ওঠে। বাইরে থেকে শীতল বাতাস ঢুকছে না জানালার ফাঁক দিয়ে। চাদর তো নেই, গরম কিছুই নেই ঘরে। রুহি হতাশ মুখে, ঠান্ডা লাগছে, কিন্তু কিছুই তো নেই একার। সে ধীরে ক্রিসের ওপর শুয়ে পড়ে, নিজের ওড়নাটা খুলে যতটা পারে জনের শরীর ঢেকে দেয়। তার বুক ক্রিসের বুকের সঙ্গে মিশে যায়। শরীরের উষ্ণতা দিয়ে যেন আগুনের মতো সেই জ্বরকে হার মানাতে চায়। ক্রিসের কাঁপুনি কিছুটা কমে আসে, কিন্তু ব্যথার তীব্রতায় সে অন্যমনস্ক হয়ে রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে ফিসফিস করে, ক্রিস, তুই কাছে থাকলে সব কষ্ট দূর হয়ে যায়। রুহির গলা ভারী হয়ে আসে। তার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। নরম গলায় সে বলে, আমি আছি ক্রিস, আপনার কিছু হবে না। বাইরে হালকা বাতাসের জানালার পর্দা নড়ে ওঠে। চাঁদের আলো এসে পড়ে চৌকির ওপর। কিছুক্ষণ পর হঠাৎই ক্রিস রুহিকে সরিয়ে উঠে বসল। রুহি অবাক হয়ে তাকায়, কি হলো, বেশি খারাপ লাগছে? ক্রিসের চোখ লালচে, ক্লান্তিতে ভারী হয়ে আছে। সে একবার তাকালো রুহির দিকে। রুহির গায়ে তখন আর ওড়না নেই, থ্রিপিসটা সামান্য সরে গেছে, ভেতরের অংশের ফিতা দেখা যাচ্ছে আধো আলোয়। ক্রিস একবার শুকনো ঢোক দিলে চোখ বুজে আবার খুলল। তার কণ্ঠ নরম, তবুও ভেতরে চাপা আগুন। ঘুমা, বাটারফ্লাই, আমি একটু বাইরে আসি। রুহি ভ্রু কুঁচকে বলে, মানে? শরীর এত খারাপ, আর আপনি বাইরে যাবেন? ক্রিস জোর করে হাসল, আমি ঠিক আছি, তুই ঘুমা। রুহি পিছন থেকে জড়িয়ে ধরল তাকে, নিঃশ্বাস কাঁপছে। না, কোথাও যাবেন না, এত জ্বর নিয়ে আমি আপনাকে বাইরে যেতে দেব না। হঠাৎ ক্রিস রুহিকে এক ঝটকায় বিছানায় শুইয়ে দিল। হাতে তার কবজি চেপে ধরে চোখের গভীরতা মিশিয়ে দিল রুহি চোখে। গলার স্বর ভারী হয়ে এলো, আর কিছুক্ষণ এভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বাটারফ্লাই। এক মুহূর্ত থেমে সে রুহির কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ো, আমি বাইরে আছি। ক্রিস উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই রুহি ক্রিসের হাত চেপে ধরে। রুহি কাপা গলায় বলে, প্লিজ, যাবেন না, আমার ভয় করছে। ক্রিস মুচকি হেসে বলে, আমাকে ভয় করছে না। রুহির গাল টকটকে লাল হয়ে যায়, সে মাথা নিচু করে ধীরে ধীরে নাড়ে না বোঝায়। ক্রিস নিচু গলায় ফিসফিসিয়ে বলে, নিজেই নিজের বিপদ ডেকেছ, বাটারফ্লাই, এখন আমায় সামলাও। রুহি কিছু বলতে যাবে, তার আগেই ক্রিস তাকে হালকা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়।
রুহি শুকনো গলায় ঢোক গেলে কৃষের চোখে অন্য কম নেশা খেলা করছে। কৃষ ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। রুহি ভয়ে কাপা গলায় বলে, কি কি করছেন আপনি? আপনার তো শরীর খারাপ। কৃষ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, কৃষ খান এতটা দুর্বল নয়, বউ। যে সামান্য জ্বরের জন্য বউকে সুখ দিতে পারবে না। কৃষ এক টানে রুহিকে তুলে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। রুহি ঘাবড়ে গিয়ে কৃষের বুকে হাত দিয়ে ঠেলতে চাইল, কিন্তু সরাতে পারল না। কৃষ রুহির কোমর চেপে ধরে তাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। মিনিটের পর মিনিট গড়িয়ে যায়, কিন্তু কৃষ থামে না। রুহি হাঁফিয়ে ওঠে, শ্বাস নিতে পানা। প্রায় অনেকক্ষণ পর রুহি নাড়াচড়া না পেয়ে কৃষ রুহিকে ঠেলে বিছানায় ফেলে দেয়। ঠিক তখনই তার চোখে পড়ে, রুহি জ্ঞান নেই। কৃষ রুহির গালে চাপড় দেয়। কৃষ, বাটারফ্লাই, বাটারফ্লাই। হে আল্লাহ, কেমন লেদা মাখা, এটুকুতেই অজ্ঞান হয়ে গেলে 83 কিলোগ্রাম ওজন নিতে গিয়ে তো কমায় চলে যাবে। 10টা দিন কেটে গেছে। কৃষ প্রতিদিন সকালে রান্না করে কাজে যায়, বিকেলে ফিরে আবার নিজেই রান্নায় ব্যস্ত হয়ে পড়ে। রুহি অনেকবার বলেছে, আমি পারবো রান্না করতে, আপনাকে এত কষ্ট করতে হবে না। কিন্তু কৃষের জেদে কাছে পেয়ে ওঠেনি। রুহি সারাদিন পড়াশোনায় আর ঘরের টুকটাক কাজ করে, তবুও তার সময় কাটে না। সারাদিন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে কৃষকে ছাড়া। কাল কলেজ খুলবে, কয়েকদিন পরেই পরীক্ষা, তবুও মনটা অজানা কেমন ভারী। ভাবনার মধ্যে হঠাৎ দরজায় টোকার শব্দ। রুহি একটু চমকে ওঠে। এত তাড়াতাড়ি কৃষ ফিরলেন? এই সময় তো উনি আসেন না। কৃষ, বাটারফ্লাই। কৃষের গলাটা শুনে রুহির বুকে প্রাণ আছে। সে ছুটে গিয়ে দরজা খোলে, মুখে হাসি। উহি, কৃষ, আজ এত তাড়াতাড়ি এলেন? কৃষ হেসে সরে দাঁড়ায়, পাশে থাকা মানুষটাকে সামনে নিয়ে আসে। রুহি অবাক, চোখ বড় বড় হয়ে যায়। রুহি, আম্মু। এরপর আর কিছু বলতে পারে না। রুহি ছুটে গিয়ে জড়িয়ে ধরে মায়ের গলা। উহি, আম্মু, তুমি এসেছো, আমি কত খুশি। ভাবতেও পারিনি তোমাকে দেখব আবার। আম্মু, খুশি হয়েছিস তো? কাঁদছিস কেন রে, পাগলি মেয়ে? রুহির গলাটা কাঁপে। তুমি তুমি কি আমাকে ক্ষমা করেছ, আম্মু? হ্যাঁ রে মা, কৃষ সবকিছুই আমাকে বলেছে। রুহি মুখ ঘুরিয়ে তাকায় কৃষের দিকে। ক্লান্ত মুখে মৃদু হাসি নিয়ে কৃষ ওদের দিকে তাকিয়ে আছে। উহি, আপনি একটু ফ্রেশ হয়ে আসুন, আমি খেতে দেব। আর আম্মু, ভিতরে আসো। কৃষ, আমি একটু দোকানে যাচ্ছি, কিছু নিয়ে আসি। তুমি তোমার আম্মুর সঙ্গে গল্প করো। বাইকের শব্দ মিলিয়ে যায় গলির ভেতর। রুহি মাকে নিয়ে ঘরে ঢোকে, চৌকিতে বসায়। ঘরে সন্ধ্যার আলো পড়েছে। ছোট্ট ঘরটা নিঃশব্দ, শুধু জানালা দিয়ে হালকা হাওয়া ঢুকছে না। রুহি খুশি মুখে মাকে বসতে দেয় চৌকিতে। কিন্তু মা চারদিকে তাকিয়ে কেমন চুপ করে যায়। আম্মু, সারা ঘরে চোখ বুলাই। তুই এখানে থাকিস কিভাবে রে রুহি? ঘরে তো তেমন কিছুই নেই। এইটুকু চৌকি, কটা থালা বাসন ছাড়া কিছুই তো চোখে পড়ছে না। একটা পাখা পর্যন্ত নেই। রুহি হেসে বলে, এখানে অনেক হাওয়া দেয় আম্মু। ঠান্ডা লাগে, তাই পাখার দরকার হয় না। আর আমরা দুজন মানুষ, এত কিছুরই বা দরকার কি? মা একটু থেমে নরম গলায় জিজ্ঞেস করে, তুই সুখে আছিস তো মা? রুহি মৃদু হেসে বলে, হ্যাঁ মা, আমি খুব সুখে আছি। উনি আমার অনেক যত্ন করেন। মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আচ্ছা শোন, আমি একটা কথা বলি। তুই আমার সঙ্গে ফিরে চল। ওখানে থেকে পড়াশোনা করবি, এভাবে থাকতে হবে না তোকে। আমি ভাবতেই পারছি না, আমার এত সুন্দর মেয়েটা এমন একজনকে বিয়ে করলো, যে সিমেন্ট বালি বয় দোকানে। রুহি হঠাৎ থেমে যায়, মুখ শক্ত হয়ে যায়। উহি, কি বললে তুমি, আম্মু? কৃষ সিমেন্ট বালি বয়? মা শান্তভাবে বলে, হ্যাঁ রে, তা নয় তো কি। তোর আব্বু দেখেই আমায় বলেছিল। তারপর আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও তখন সব বলেছে। শোন রে মা, এই বয়সে ভুল সবাই করে। তোর আব্বু সব শুনে তোকে দোষ দেয় না। চল, ফিরে চল আমার সঙ্গে। আমরা তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব। রুহির বুক কেঁপে ওঠে। চোখ ভিজে যায়, কিন্তু গলাটা শক্ত করে বলে, এসব কি বলছো, আম্মু? আমাদের বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। এভাবে আমি কিভাবে চলে যাব? মা একটু বিরক্ত গলায় বলে, তাহলে কি করবি? সারা জীবন এই ভাঙা বাড়িতে থাকবি? তোর স্বপ্নের কি হবে? এই ছেলে তোকে পড়াতে পারবে না, এত দূর পড়াশোনা চালাতে পাবি?
রুহির চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে। তবু নিজেকে সামলে বলে, তুমি ফিরে যাও আম্মু। আব্বুকে বলো আমায় যেন ক্ষমা করে দেন। কিন্তু আমি তোমাদের কথা শুনে চলে যেতে পারবো না। রুহির গলাটা কেঁপে ওঠে। চোখের পানি থামানোর চেষ্টা করেও থামাতে পারে না। মা চুপ করে বসে থাকেন। তার মুখে কোনো কথা নেই। শুধু মেয়ের চোখের জল দেখে বোঝার চেষ্টাকে মেয়েটা কি চাই। আম্মু ব্যাগ হাতে নিয়ে বলল, চল মা, আমি তাহলে উঠি। রুহি কাপা গলায় বলে, তুমি রাগ করো না আম্মু। আমি তোমাদের খুব ভালোবাসি, কিন্তু এখন ফিরতে পারবো না। মা কিছু বলেন না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসে। তারপর চুপচাপ দরজা দিয়ে বেরিয়ে যায়। রুহি দরজার পাশে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে মায়ের ছায়াটা আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। ঘরটা হঠাৎ খুব নিস্তব্ধ হয়ে যায়। রুহি চোখ মুছে ধীরে দরজাটা বন্ধ করে। চৌকির ধারে বসে চুপচাপ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ঠিক তখনই বাইরে বাইকের শব্দ শোনা যায়। দরজা খুলে ক্রিস ঢোকে, মুখে হালকা হাসি, হাতে একটা ছোট প্যাকেট। ক্রিস, কি, তোমার আম্মু কোথায় গেলেন? রুহি ধীরে বলে, উনি চলে গেছেন একটু আগেই। ক্রিস কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হেসে বলে, ওহ, আমি তো তোমার আম্মুর জন্য মিষ্টি এনেছি। রুহির মাথায় এখনো ঘুরছে সেই কথাটা। ক্রিস সিমেন্ট বালি বয়ে কানে যেন বারবার বাজছে কথাটা। তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে। রুহি কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে গিয়ে ক্রিসের হাত থেকে মিষ্টির প্যাকেটটা টেনে নিল। আর রাগে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলল। ক্রিস অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে এসে রুহির দুই গালে হাত রেখে ঠান্ডা গলায় বলে, কি হয়েছে বাটারফ্লাই? কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়ছে। রুহির চোখ ভরে গেল পানিতে। কিন্তু এবার তার কণ্ঠ কাঁপছে অন্য কারণে। উহি, আপনি আপনি সিমেন্ট বালি। ক্রিস একটু চুপ করে রইল, তারপর হেসে ফেলল। কেন? সিমেন্ট বালি বয়, শুনে বুঝি তোমার লজ্জা লাগছে আমাকে হাসবেন বলতে? রুহি হঠাৎ কেঁপে উঠে জোরে ক্রিসকে ঠেলে দিল। ক্রিস খানিকটা পেছনে সরে গিয়ে দাঁড়ালো, তবুও চোখে রইল সেই শান্ত দৃষ্টি। রুহির গলাটা ভেঙে গেল কান্নায়। উহি, এই জন্যই তো আপনার প্রতি রাতে গায়ে হাত পায়ে ব্যথা হয়, ঘুমাতে পারেন না। রোদে মুখ পুড়ে শুকিয়ে গেছে। কেন এত কষ্ট করেন? কেন আমায় বিয়ে করলেন? আমায় না বিয়ে করলে আপনাকে তো এই ভাঙা ঘরে থাকতে হতো না। কেন, কেন এত ভালোবাসেন আমায়? কেন সত্যিটা বলেননি? আপনি আসলে কি কাজ করেন? ক্রিস নিঃশব্দে দাঁড়িয়ে রইল। রুহির চোখ দিয়ে তখনও অঝোপ পানি ঝরছে। বুকটা ভারী হয়ে আছে, গলাটা আটকে আসছে। সে আস্তে আস্তে বলে, থাকবো না আমি, আর না। আমার জন্য এত কষ্ট করছেন আপনি, আমি চুপ করে দেখতে পারবো না। আমি চলে যাব আপনাকে ছেড়ে। তবেই আপনি বাড়ি ফিরবেন। এই কথা বলেই রুহি দরজার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ক্রিসের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। তার চোখ লাল হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। রুহির চলে যাব কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। সে ঝট রুহির হাত চেপে দেয়। তুই কোথায় যাবি? গলা ভেঙে যায় ক্রিসের। কথাগুলো যেন ব্যথা আর রাগে মিশে আছে। রুহি চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে ভয় আর কষ্ট। আমাকে যেতে দিন ক্রিস। রুহি আর একবার বলল, কণ্ঠ কেঁপে, আমি যাব, আমাকে যেতে দিন। ক্রিস উহিকে সপাটে একটা থাপ্পড় উহি ছিটকে খাটে কাছে পড়ে। ক্রিস চিৎকার করে ওঠে, তুই নাটক করিস? আমায় ছেড়ে যাবে তুই? রাগে সে পাশের থালা বাসনের গামলায় জোরে লাথি মারে। থালা বাসন ছিটকে পড়ে ঝনঝন শব্দে কাঁপে খো। রুহি ভয় পেয়ে পেছনে হাতের দেয়ালে থেকে যায়। ক্রিস তাড়াতাড়ি এগিয়ে এসে রুহির চুলের খোপা শক্ত করে ধরে টানে। আমাকে ছেড়ে যাবি বলেই আমার সপাটের দুগালে দুটো থাপ্পড় উহি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ক্রিস কণ্ঠে কাঁপন মিশিয়ে চিৎকার করে, কিসের কমতি রেখেছি আমি তোর? যে নিজে জল গড়িয়ে খেত না, সে তোর জন্য রোদে পুড়ে কাজ করে। তুই বলার আগে সব জিনিস মুখের সামনে এনে আখে, তাকে ছেড়ে চলে যাবি তুই? রুহি কাঁদতে কাঁদতে আবার ছুটে উঠে দরজার দিকে যাবে, তখন ক্রিস হঠাৎ একের পর এক থাপ্পড় বসায় ওহি গালে। প্রায় 10-12টা থাপ্পড় পড়ে প্রতিটি আঘাতের পরে ওহি জ্ঞান হায় ক্রিসে বুকে নেতিয়ে পড়ে। ক্রিস যতদিন এই ক্রিস খানের নিঃশ্বাস চলবে, ততদিন প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট,
প্রতিটা সেকেন্ড তোমাকে আমার সাথেই থাকতে হবে, বাটারফ্লাই। আল্লাহ যেন আমাদের মৃত্যুও একসাথে দেন, আমার যেন কবরেও একসাথে থাকতে পারি। রাত 8টা। রুহি জ্ঞান ফেরে হঠাৎ। সে উঠে বসে, চোখে ভয় আর মুখে আতঙ্কের ছাপ। ঠিক তখনই কৃষের লাল হওয়া চোখ, রাগী মুখ রুহির চোখের সামনে ভেসে ওঠে। রুহি বড় করে নিঃশ্বাস নিয়ে চারপাশটা তাকায়, কৃষ ঘরে নেই। বাসন থালা সব গোছানো, মাটির ওপর পরিষ্কার। রুহি মনে মনে ভাবে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? উনি কি এগে কোথাও চলে গেলেন? ধীরে ধীরে চৌকি থেকে নামে রুহি বাইরে চলে আসে। সিমনে তাকায়, কৃষ উঠোনে সামনে বসে আছে। আগুন জ্বলছে। রুহি ভয় পেছনে থেকে বলে, আগুন নিয়ে কি করছেন? কিন্তু তার কথা কৃষের কানে পৌঁছায় না। কৃষ ঠিক সেইভাবে বসে আছে। রুহি এবার এগিয়ে সামনে যায়, কৃষের সামনে দাঁড়ায়। কৃষ তার হাতে আগুন ধরে বসে আছে, অনেকটা পুড়ে গেছে হাতটা। রুহি চিৎকার করে দ্রুত কৃষে হাত সিয়ে নিয়ে নিজের ওড়না দিয়ে কৃষের হাতের ওপর ঢাকল। হাতটা তখনও হালকা লালচে, আগুনের ছোঁয়া অনেকটা পোড়া। ওড়না হাতে রাখতেই কৃষ একটু চমকে উঠল, কিন্তু ধীরে ধীরে হাতের জ্বালা কমতে শুরু করল। হাতের লালচে দাগগুলো কিছুটা ফুলে আছে, তীব্র ব্যথা। রুহি চোখে চোখ রেখে তার হাত সামলে রাখে, যেন গরমটা দ্রুত কমে যায়। কৃষ প্রথমে একটু অবিশ্বাসে তাকালো, তারপর ধীরে ধীরে শান্ত হলো। রুহির চোখ লাল, মুখে উদ্বেগ। কাপা গলায় বলল, আপনি এরকম কেন করলেন বলুন তো? দেখুন হাতটা কতটা পুড়ে গেছে। কৃষ কিছু না বলে হঠাৎ রুহির দিকে এগিয়ে আসে, তারপর তাকে জড়িয়ে ধরে। বুকের ভেতর রুহির মুখটা টেনে নিয়ে শান্ত গলায় বলে, সরি, বাটারফ্লাই। আই এম সো সরি। আমি তোকে এই হাত দিয়েই আঘাত করেছিলাম, তাই এই হাতটাই আমি পুড়িয়ে ফেলেছি। রুহি হতবাক হয়ে তার বুকের ভেতর থেকে মুখ তুলে বলে, আপনি সত্যি পুরো একটা পাগল। কৃষ মৃদু হেসে বলে, হ্যাঁ, শুধু। রুহি ওর কথা শেষ করতে না দিয়ে বলে ফেলে, হ্যাঁ, আমার জন্যই, তাই তো। তারপর মুখটা একটু কুঁচকে রাগ মেশানো ভালোবাসার সুরে বলে, ফালতু মানুষ। এখন হাতটার কি হবে? ঘরে তো কোনো ওষুধও নেই। কৃষ হেসে বলে, তুই আদর করে দে, বাটারফ্লাই। ঠিক হয়ে যাবে। রুহি চোখে চোখ রেখে বলে, ফালতু কথা বলবেন না। তবুও সে ধীরে ধীরে হাত বাড়িয়ে পোড়া জায়গাটাম ছুঁয়ে দেয়, তারপর ঠোঁট দিয়ে হালকা ছুঁয়ে দেয়। আগুনের ছোঁয়ায় লালচে হয়ে যাওয়া হাতের ওপর তার ঠোঁটের ছোঁয়া যেন মিষ্টি শান্তি এনে দেয়। রুহি হাতটা আস্তে আস্তে বুলিয়ে দেয়, চোখে চিন্তার ছাপ। চলুন, ডাক্তার দেখিয়ে আসবেন। কৃষ কিছু না বলে হঠাৎ রুহিকে কোলে তুলে নেই। রুহি অবাক হয়ে বলে ওঠে, আরে, আপনি কি করছেন? আপনার তো হাত ব্যথা করছে। কৃষ, আগের বার তুই অজ্ঞান হয়ে গেছিলি, বাটারফ্লাই। আজ আমায় থামাস না, প্লিজ। আই ক্যান টি কন্ট্রোল মাইসেলফ অ্যানিমোর। রুহি কিছু না বলে তার দিকে চেয়ে থাকে। তার চোখে জল জমে উঠেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা নেই। ধীরে ধীরে সে কৃষের বুকের ভেতর মুখটা লুকিয়ে ফেলে। কৃষ রুহিকে নিয়ে গিয়ে ঘরের ভেতর চৌকিটা বসায়, তারপর দরজাটা বন্ধ করে দেয়। রুহি, আপনি আজ সকালে খেয়েছিলেন। একটু কিছু খেয়ে নিন, প্লিজ। কৃষ এগিয়ে এসে হাত দিয়ে চৌকিটা রাখে, রুহির উপর ঝুঁকে পড়ে, তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, খাবো তো, বাটারফ্লাই। কিন্তু খাবার নয়, তোকে। আই উইল ইট ইউর হোল বডি। রুহি গাল লাল হয়ে যায়, সে কিছু বলতে যাবে, ঠিক তখনই কৃষ তার ঠোঁটে আঙুল দিয়ে বলে, আর কোনো কথা নয়, জাস্ট ফিল ইট, বাটারফ্লাই। রুহি ভয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু কৃষ তখনই তার ঘাড় চেপে ধরে রুহির পাতলা নরম ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রুহির চোখ একটুও বন্ধ হয় না, অবাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে কৃষের দিকে। কৃষের শার্ট আঁকড়ে ধরে হাতে। রুহি অবাক হয়ে পড়ে, আর কৃষ গভীরভাবে রুহির ঠোঁট শুষে নিতে শুরু করে, যেন বহুদিনের ক্ষুধার্ত কোনো প্রাণী। কৃষের হাত ঘুরে বেড়াতে থাকে রুহির সারা শরীর জুড়ে। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যায়। রুহি ক্লান্ত হয়ে হেলে পড়ে বিছানায়। রুহির নিঃশ্বাস কাঁপছে, বুকটা দ্রুত উঠানামা করছে। কৃষের চোখে এখন এক অদ্ভুত মিশ্র আগুন, রাগ, ভালোবাসা আর একাশ অধিকার বোধ। কৃষ রুহিকে চুম্বনের অবস্থায় তুলে নিয়ে আলতো করে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের শার্টটা অবলীলায় ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রুহি ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে, না,
ক্রিসকে বাধা দিতে পারে না নিজেকে সামলাতে পারে। ক্রিস রুহির বাধা না পেয়ে আরো বেসামাল হয়ে ওঠে। রুহিকে ধীরে ধীরে উন্মুক্ত করে তার সারা শরীরে নিজের স্পর্শ আর ঠোঁটে চুমু ছয়। রুহি ছটফটিয়ে ওঠে, ক্রিসের অবাধ্য ঠোঁটে ছয়। লজায় আষ্ট হয়ে ক্রিসের বড় বড় চুল আঁকড়ে ধরে। রুহির অস্ফুট আহান্নে ক্রিস সীমানায় পৌঁছয়। রুহি আঁতকে উঠে চিৎকার করে, নিস্তব্ধ ঘরটা ভরে যায় তাদের জনের নিঃশ্বাসে। ক্রিস, প্লিজ, বাটারফ্লাই, আর একটু সহযোগে নে, শুধু অজ্ঞান হোস না আমার লেদু শোনা। রুহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, সে নিজের সমস্তটুকু দিয়ে ক্রিসকে সামলানোর চেষ্টা করে। কিন্তু পারে না, এত লম্বা সুঠাম দেহের মানুষটার নিচে নিজেকে তার একদম ছোট্ট বিড়ালছানা মনে হচ্ছে। প্রায় সারা রাতটাই যেন থেমে গিয়েছিল সময়। ঘরের বাতাস ভারী হয়ে আছে তাদের উষ্ণ নিঃশ্বাসে, জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে। রুহি ক্লান্ত, চোখের পাতায় নিদ্রার ছোঁয়া, তবুও তার বুকের ওপর শুয়ে থাকা ক্রিসের নিঃশ্বাসের ছন্দটা শুনতে শুনতে সে এক অজানা শান্তিতে ভরে যায়। ভোর ৩টার দিকে ক্লান্ত দেহে ক্রিস আলতো করে রুহিকে আরো কাছে টেনে নেয়, যেন তাকে ছেড়ে দেওয়া মানেই নিজের এক অংশ হারিয়ে ফেলা। রুহি নিঃশব্দে মাথা রাখে তার কাঁধে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, আর মুহূর্তেই ঘুমে তলিয়ে যায় দুজন। সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। জানালার পর্দা ভেদ করে সূর্যের মোলায়েম আলো বিছানার সাদা চাদরে হালকা সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। ঠিক তখনই ক্রিসের ফোনটা হঠাৎ বেজে ওঠে, তীক্ষ্ণ রিংটোনে ঘুমের নিস্তব্ধতা ভেঙে যায়। ক্রিস ঘুমোজড়ানো গলায় একটা বিরক্ত আওয়াজ করে হাত বাড়ায়, চোখ হাত বোঝা অবস্থায় ফোনটা কানে নেয়। ওপাশ থেকে রুদ্রর চেনা কণ্ঠ ভেসে আসে। রুদ্র, এই, কিরে? আজ কলেজে আসবি বলেছিলি, কখন আসবি? ক্রিস চোখ না খুলেই, বাল, কটা বাজে হে? সকাল সকাল ডিস্টার্ব করিস কেন? রুদ্র, তোর গলা শুনে মনে হচ্ছে রাতভর জেগেছিলি, নাইট ডিউটি করছিলি নাকি রে? ক্রিস হাসি মুখে, না রে, সারা রাত ড্রাইভ করছিলাম, তাই ক্লান্ত। এখন রাখো ফোনটা, হারামজাদা। ফোনটা রেখে ক্রিস হালকা বিরক্তি নিয়ে নিঃশ্বাস ফেলে, তারপর চোখটা যখন রুহির দিকে যায়, বিরক্তি মিলিয়ে একরাশ প্রশান্তি এসে ভরে যায় ওর মুখে। রুহি তখন ঘুমের ঘোরে, মুখের চুলগুলো গাল ছুঁয়ে পড়ে আছে, ঠোঁটে হালকা হাসির রেখা, বুকের ওঠানামায় নিঃশ্বাসের মিষ্টি ছন্দ। ক্রিসের চোখ সেখানে আটকে যায়। ওর নেশার মতো লাগে, এই মেয়েটা, যে একদিন ওর জীবনে হঠাৎ এসেছিল, এখন যেন তাকে ছাড়া চলেই না। রুহি সামান্য নড়ে, আর চাদরটা একটু সরে যায়। ওর বুকে উন্মুক্ত ত্বকে আলোটা পড়ে চকচকে কে ওঠে। ক্রিসের গলা শুকিয়ে আসে। রুহি হালকা করে চোখ খুলে দেখে ক্রিস তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তেই রুহির মুখ লাল হয়ে যায়। তাড়াতাড়ি শরীর ঢাকতে চায়, উল্টে শুয়ে পড়ে, কিন্তু এতে রুহির উন্মুক্ত মোলায়েম পিঠটা একেবারে ক্রিসের চোখের সামনে চলে আসে। ক্রিস হালকা হেসে ওঠে। ওর হাসিতে দুষ্টামি মেশানো কোমলতা। ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহির পিঠে আলতো স্পর্শ রাখে। ত্বকের গরমে ক্রিসের আঙুলে যেন আগুন লেগে যায়। রুহির শরীর কেঁপে ওঠে। রুহি, আবেগ মিশ্রিত গলায়, কি করছেন আপনি? এখন সকাল। ক্রিস অফিসে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, আমার তো সব সময় তোকে আদর করতে মন চাই বাটারফ্লাই। ওর কথায় রুহির বুকের ভেতর কেমন জানি নরম হয়ে যায়। ক্রিস কাছে এগিয়ে এসে রুহিকে আলতো করে টেনে নিজের দিকে খোয়ায়। রুহি চোখ বন্ধ করে, বুক রেখে ফেলে দুই হাতে। ক্রিস অফিসে, কাল তোকে এত ভালোবাসা দিয়ে পুরোটা আনবক্সিং করলাম, তবুও আজ এত লজ্জা। রুহি কিছু বলে না। ওর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ক্রিস ধীরে ধীরে ওর দুটো হাত বিছানায় চেপে ধে, তারপর নিজের মুখটা রুহির বুকের মধ্যে নামিয়ে দেয়। হাতে রুহির সারা শরীরটা ছুঁয়ে দিতে থাকে ক্রিস। তার পুরুষালী ছোঁয়া যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল রুহির ত্বকে। রুহির বুক ওঠানামা করতে লাগলো দ্রুত গতিতে, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, ক্রিসের সেই পাগল করা পরশে সম্পূর্ণভাবে বেসামাল হয়ে উঠল। ক্রিস মুচকি হেসে মুখ তুলে বলে, অনেক দিন পর ব্রেকফাস্টে দুধ খেলাম, বাটারফ্লাই। রুহি মুখ ঘুরিয়ে ফেলল লজ্জায়, চোখ দুটো বন্ধ করে নরম গলায় বলল, প্লিজ, ছাড়ুন, কলেজ যেতে হবে। ক্রিস হাসল, সেই পরিচিত দুষ্টু চোখে তাকিয়ে বলল, আর একবার আমার সঙ্গে সুখের সাগরে ভাসবি, বাটারফ্লাই। রুহি চমকে উঠে বলল, ইস, কি শখ আপনার,
রাতে 3বার করলেন, মনে নেই। কৃষ তার বুকে নাকটা খসতে খসতে বলল, কি করেছিলাম, বাটারফ্লাই। রুহি লজ্জায় আর রাগে কাঁপতে কাঁপতে বলল, এই 83 কেজির মানুষটা আমার উপর উঠে। বাকিটা আর বলা হলো না, নিজের বলা কথায় নিজেই লাল হয়ে উঠল রুহি। কৃষ হেসে ফেলল। বাটারফ্লাই, আমি তো উপর উঠেছিলাম, তারপর? রুহি মুখ লাল করে ফেলল, ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, আমার লাগছে, প্লিজ, আজ আর না। কৃষ ধীরে ধীরে নিজের হাত রুহির শরীরের উপর থেকে নামিয়ে একদম নিচের দিকে নিয়ে গেল, তার গলা নরম, এইখানে লাগছে বাটারফ্লাই। রুহির শরীর কেঁপে উঠল, গাল লাল হয়ে উঠল। কৃষের এমন লাগামহীন কথায় যেন তার কান দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে আসছে। সে ভারী লজ্জায় শুধু মাথা নাড়ল, জানে না বলে এই মানুষটা তাকে ছাড়বে না। কৃষ আবার নরম গলায় বলল, চলো, তোমাকে ফ্রেশ করিয়ে দিই, তারপর ওষুধ আনবো, সব ব্যথা চলে যাবে, বাটারফ্লাই। রুহি কাঁপা কণ্ঠে বলল, না, আমি পারবো। কৃষ, নো মোর ওয়ার্ডস, বেশি বেশি করে খাবি। তারপর রুহির চোখের দিকে তাকিয়ে হঠাৎই এক ঝটকায় তাকে কোলে তুলে নিল কৃষ। রুহি অবাক হয়ে বলল, কি করছেন আপনি? কৃষ নিচু গলায় হাসল, লেদা মাখা মায়ে 3 বার হাঁফালে চলবে, আমার 10 বার চাই, তারপর যেন তুই বলিস আউচুকুন কৃষ। রুহি লজায় তার বুকের ভিতর মুখ লুকায়। কৃষের হৃদস্পন্দন তার কানে বাজতে লাগলো, যেন সেই শব্দটাই এখন পৃথিবীর একমাত্র সুর। ঘরের বাতাসে মিশে গেল ওদের নিঃশ্বাসের গরম পরশ, একটা মিষ্টি নরম নীরবতায়, যেখানে শুধু তারা দুজনই ছিল, আর ছিল একে অপরের অনিবার্য ভালোবাসা। কলেজে এসে কৃষ রুহিকে ক্লাসে বসিয়ে দিল, তারপর নিজের বন্ধু আমাদের পাশে গিয়ে ক্যাম্পাসে বসল। ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা, সবাই ক্লাসে, তাই হাওয়ায় এক ধরনের অলস নিস্তব্ধতা। আমান চোখ ছোট করে তাকিয়ে বলল, ভাই, ব্যাপারটা কি কৃষ? আজকে তোকে দেখে মনে হচ্ছে ব্লাশ করছিস। এই কথা শুনে রুদ্র আর রহিম জনেই চমকে কৃষের দিকে তাকালো। কৃষ চোখ পাকিয়ে জনের মাথা ঠুকে দিল হালকা করে। কৃষ, ও বাল, বলছে। আর তোরা শুনে নাচছিস? কখনো শুনেছিস ছেলেরা ব্লাশ করে? রুদ্র হেসে বলল, আচ্ছা ছাড়, তুই বরং এটা বল, রুহির সঙ্গে বাসর করেছিস? রহিমও যোগ দিল, হ্যাঁ ভাই, একটুখানি বল না, কি করলি? কৃষ একদম গম্ভীর মুখে বলল, রুহি কি? হ্যাঁ বলেছি না, ওকে বোন বলেই ডাকবি। তারপর একটু থেমে কটমট চোখে তাকিয়ে বলল, আর বোনের বাসর শুনবি? মেইন পয়েন্টে এমন লাথি মারব যে জীবনে আর নিজে বাসর করতে পারবি না। কৃষের এই ধমক শুনে তিনজনই মুহূর্তে চুপ। তারপর নিজেরা নিজেদের গোপন জায়গায় হাত চেপে ধরে গান গেয়ে উঠল, দোস্ত, দোস্ত না রাহা। তিনজন আবার হেসে উঠল, কিন্তু কৃষের মুখে তখন এক অদ্ভুত শান্তির হাসি, যেমনটা কেবল রুহির কথা ভাবলেই তার মুখে ফুটে ওঠে। ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই সিমান রুহির হাত ধরে টেনে বলল, কি রে, কি খবর? রুহি হেসে বলল, খুবই ভালো, তোর খবর বল। সিমান ঠোঁট ফুলিয়ে বলল, আমার আবার কি খবর হবে, তুই নেই বলে একা একা লাগছে। তবে শুন, আমার নতুন একটা ফ্রেন্ড হয়েছে। রুহি চোখ বড় করে বলল, তাই নাকি? তাহলে তো বেশ হয়েছে, আর একা লাগবে না তো। উহি, আচ্ছা, আমার সঙ্গে একটু শপিং করতে যাবি? সিমান অবাক হয়ে বলল, শপিং? যাব। কিন্তু দাঁড়া, আমার ফ্রেন্ড কেউ ডেকেনি। রুহি হেসে কানে কানে বলল, কিন্তু আমরা পেছনের গেট দিয়ে যাব। সিমান কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন? রুহি হেসে বলল, আসলে আমি উনাকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই একই। ঠিক তখনই সিমানের ফ্রেন্ড রনক ক্লাসরুমের বাইরে এসে ডেকে উঠল, হাই, সিমান। সিমান সঙ্গে সঙ্গে উজ্জ্বল মুখে ঘুরে দাঁড়ালো, হ্যাঁ, তোমাকেই খুঁজছিলাম। আমি আর আমার ফ্রেন্ড শপিংয়ে যাচ্ছি, আমাদের নিয়ে যাবে। রনক তখন রুহির দিকে তাকালো, আর যেন তা চোখ আটকে গেল উহিও। রনক রুহির দিকে তাকিয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। রুহি একটু চমকে যায়, মনে হয় অদ্ভুত একটা দৃষ্টি তার গায়ে পড়ছে। সঙ্গে সঙ্গে সিমানের হাত চেপে ধরে। সিমান অবাক হয়ে বলে, অরে, এভাবে কেন তাকাচ্ছ? ও আমার ফ্রেন্ড রুহি। রনক হেসে বলে, বাহ, নামটাও সুন্দর, ফ্রেন্ডটাও সুন্দর। সিমান হেসে বলে, তুই ভয়ে পাস না রুহি, রনক এমনিই মজা করছে। রনক তখন বলে, চলো,
তোমা আসো, আমি আমার বাইক বের করছি, আমরা বাইকে করে যাই। সিমরান: হ্যাঁ, তবে পেছনের গেট দিয়ে যাব। রনক হেসে মাথা নাড়ে, অ্যাজ ইউ উইশ। রুহি তাড়াতাড়ি বলে ওঠে, না, আমরা দুজন যাই, দরকার হলে রিকশা নেব, উনাকে নিতে হবে না। সিমান হেসে বলে, তুই ভয়ে পাস না, রনক ভালো ছেলে, কিছু হবে না। বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছব। রুহি আর সিমরান ধীরে ধীরে দোকানের ভিতরে ঢুকল। রনক তাদের পেছনে পেছনে হেঁটে আসছে, চোখ কেবল রুহির দিকে। রুহি আর সিমান স্বাভাবিকই ঘুরে বেড়াচ্ছে, দোকানের প্রতিটি জিনিস যাচাই করছে। রুহি ও সিমরান শপিং মাল্টি অ্যাপার্টমেন্টে চলে গেল। রুহি সরাসরি ক্রিসের জন্য শার্ট, প্যান্ট আর জুতো বেছে নিচ্ছে, মনে মনে ভাবছে ক্রিসকে কেমন লাগবে এগুলো পরে। সে 3টি রঙের শার্ট, জিন্স প্যান্ট আর জুতো সাবধানে বেছে নিল, যা ক্রিসের পছন্দের সাথে মেলে। সিমান তার মতো ঘুরে বেড়াচ্ছে, নতুন নতুন জিনিস দেখছে, মাঝে মাঝে রুহির দিকে তাকাচ্ছে। পুরো সময় রনক চুপচাপ, শুধু রুহির দিকে তাকিয়ে থাকে। তার চোখে রুহির ছোট ছোট আন্দোলন, লাজুক হাসি, প্রতিটি হাতের নরম চলাচল, সবকিছু নজরকাড়া। সিমান লক্ষ্য করল, রনক যেন পুরো সময় রুহির দিকে চেয়ে আছে। ক্রিস, রহিম, আমান আর রুদ্র কলেজ থেকে বের হয়ে চায়ের দোকানের সামনে দাঁড়ালো। আমান 4টি সিগারেট কিনে সবাইকে দিল, তারপর ক্রিসকে দেওয়ার জন্য এগিয়ে এল। ক্রিস হেসে বলল, আমি খাই না, আমার জন্য চা দে। রহিম আর রুদ্র ক্রিসের কথা শুনে হেসে বলল, কি বলিস ভাই, এত সাধু কবে হবে? আমান মুচকি হেসে বলে, আমাদের ক্রিস রুহিকে পেয়ে পাল্টে গেছে। ক্রিস চোখ লাল করে আমানের দিকে তাকালো। আমান আবার বলল, না, মানে আমাদের বোনকে পেয়ে পাল্টে গেছে। রুদ্র: আহা, এ প্রেম নাকি পিনাট বাটার? সবাই হেসে উঠল। ঠিক তখন আমান একটা বাইক লক্ষ্য করল। একটা ছেলে চালাচ্ছে, পেছনে সিমরান বসে, আর রুহি তার পা। আমান চিৎকার করে বলল, ভাই, ওখানে দেখ রুহি। ক্রিস রুহির নাম শুনেই তাকালো। বাইক পেছনের গেটের দিকে চলে গেল। ক্রিস রুহির মুখ ঠিক দেখতে পারল না, কিন্তু চিনতে ঠিক পেরেছে। সে চুপ করে কলেজের গেটের দিকে এগোলো। রুদ্র, আমান আর রহিম বুঝতে পারল, আজ কিছু একটা ঘটতে চলেছে। রুহি আর সিমান বাইক থেকে নামতেই রনক এগিয়ে এসে রুহির দিকে হাত বাড়িয়ে দিল। রনক হেসে বলল, নাইস টু মিট ইউ, রুহি। রুহি একটু দ্বিধায় পড়ে সিমানের দিকে তাকালো। সিমান হালকা ইশারায় বলল, হাত মেলা, ভদ্রতার খাতিরে। রুহি চুপচাপ, সৌজন্যের জায়গা থেকে হাত বাড়িয়ে দিল। রনক রুহির হাতটা একটু চেপে ধরল, ঠোঁটে হালকা হাসি নিয়ে তাকিয়ে রইল। রুহির বুকের ভেতরটা হঠাৎ কেমন কেঁপে উঠল। সে অস্বস্তিতে হাতটা টেনে নিল, মুখে কোনো কথা নেই, চোখে অস্বস্তি। রনক মিষ্টি হেসে বলল, বাই, পে দেখা হবে। তারপর বাইক স্টার্ট করে ধুলো উড়িয়ে চলে গেল দূরে। আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে কেউ পুরো ঘটনাটা দেখছিল। সে আর কেউ নয়, ক্রিস। তার চোখের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল। তার বাটারফ্লাই অন্য কারোর সঙ্গে হাত মেলাচ্ছে, এক মুহূর্তে শরীর শক্ত হয়ে গেল রাগে, অবিশ্বাসে। তার মনে একটাই প্রশ্ন ধোয়ার মতো ঘুরতে থাকল, আমার বাটারফ্লাই কি আমাকে ছেড়ে চলে যাবে? প্রশ্নটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল তার ভেতর। চোখের সামনে অন্ধকার নেমে এল। আর ক্রিসের অন্তরে সেই প্রশ্নটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। রুহি গেটের সামনে এসে দাঁড়ালো। হাতে ফোন নিয়ে ক্রিসকে কল করলো, কিন্তু ওপাশে কোনো সাড়া নেই। কলটা রিসিভই হচ্ছে না। হঠাৎ পেছনে থেকে বাইকের আওয়াজ শোনা গেল। রুহি ঘুরে তাকাতেই দেখে ক্রিস বাইক নিয়ে ঠিক তার দিকেই আসছে। বাইকটা এসে তার সামনে থামল। রুহি হেসে কিছু না বলে চুপচাপ উঠে বসল পিছনে। ক্রিসকে জড়িয়ে ধরল, গায়ে গায়ে মিশে রইল। রুহির হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে ক্রিসের গরু কুঁচকে গেল, চোখে মুখে যেন লুকোনো ঝড়ের ছাপ। ক্রিস, এত সব জিনিস, এত কিছু কেনা হলো কাকে নিয়ে? রুহি হালকা হেসে বলল, সারপ্রাইজ, বাড়ি গিয়ে দেখবেন। ক্রিস গভীর একটা নিঃশ্বাস ফেলল। নিজের রাগটা চেপে রাখার চেষ্টা করল। তারপর গম্ভীর গলায় বলল, নামো। রুহি অবাক হয়ে বলে, কি? নামবো মানে? কেন? ক্রিস ঠান্ডা গলায় বলে, আমি বলেছি নামো, মানে নামো। কথা বাড়িও না। রুহি হতভম্ব হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। তার চোখে একরাশ প্রশ্ন, ক্রিসের এই আচরণের কারণটা সে কিছুতেই বুঝতে পারছে না। ভয়ে, কষ্টে,
বুকটা ভার হয়ে উঠল। ঠিক তখনই আমান সামনে এগিয়ে এল। আমান, রুহি বনু, ওর মাথা এখন গরম। কিছু মনে করো না, চলো আমি তোমায় পৌঁছে দিই। রুহির চোখে পানি চলে এলো। সে ক্রিসের দিকে তাকিয়ে রইল, চুপচাপ, নিঃশব্দে। আর ক্রিস কোনো কথা না বলে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেল। শুধু পেছনে থেকে গেল বাতাসে উড়ে যাওয়ার রুহির চুল আর তার নিঃশব্দ কান্না। জঙ্গলের ধারে বিকেলের দিকে ক্রিস বাইকটা থামিয়ে দিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে পাখির ডাক শোনা যায়। সে ফোন বের করে একটা নাম্বারে কল করল। কোন দিকে আছিস? গম্ভীর গলায় বলল ক্রিস। ওপাশ থেকে কিছু শব্দ এল। ঠিক আছে, আসছি। ওখানেই থাক। ক্রিস ফোন কেটে দিল, বাইক স্টার্ট করলো, আর জঙ্গলের ভেতরের রাস্তায় ঢুকে গেল। ঘন গাছপালা, নিচের শুকনো পাতা, বাইকের আওয়াজ ছাড়া আর কিছু নেই। কিছুটা এগিয়ে একটা পুরনো বাড়ি দেখা গেল, চারদিকে ঘাসে ঢাকা, জানালা ভাঙা, রং উঠে গেছে। বাইকটা থামিয়ে সে দরজার সামনে দাঁড়ালো। বাইরের রোদ থাকলেও ঘরের ভেতর প্রায় অন্ধকার। ভাঙা জানলা দিয়ে একটু আলো ঢুকছে না। ধুলোয় মোড়া পুরনো আসবাবপত্র, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ক্রিস এগিয়ে গেল একদম ভেতরের ঘরে। ওখানে যা দেখল, তাতে মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। চেয়ারে বাঁধা রনক, হাত পা দড়িতে বাঁধা, মুখেও কাপড় গুজে রাখা। পাশে দাঁড়িয়ে আছে রুদ্র আর রহিম, দুজন। ক্রিস ধীরে ধীরে রনকের সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে ব্যঙ্গ হাসি এনে বলল, বাহ রুদ্র, দারুণ জায়গা খুঁজে বের করেছিস। এখানে এই কুকুরটা চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। রুদ্র হেসে বলল, সবই আপনার আশীর্বাদ, গুরু। আপনি না শিখালে এসব করতে পারতাম না। রহিমও হেসে ফেলল, কিন্তু রনক ততক্ষণে ভয় খামছে। ক্রিস হাত দিয়ে নোকে মুখ দিয়ে কাপড় টাছিয়ে দেয়। রনক কাপা গলায় বলে, তোমরা কারা? আমায় এভাবে বেঁধে রেখেছ কেন? আমি কিন্তু পুলিশে খবর দেব। ক্রিস কিছু বলল না, শুধু একদৃষ্টে তাকিয়ে রইল। চোখে তার আগুনের মতো রাগ। মাথার মধ্যে তখন ঘুরছে সেই দৃশ্য, যেদিন রনক রুহির হাত ধরে হাসছিল। ওই ছবিটাই এখন ক্রিসের চোখে আগুন জ্বালিয়ে দিল। হঠাৎ সে পাশে তাকিয়ে একটা লাঠি দেখতে পেল। সেটা তুলে নিয়ে এক ঝটকায় মুঠিতে শক্ত করে ধরল। রুদ্র একটু পিছিয়ে গেল, বোঝা যাচ্ছিল এবার ঝড় নামবে। ক্রিস গলায় বলল, যে হাত আমার বাটারফ্লাই হাত ধরেছে, আজ সেই হাত থাকবে না। রহিম গেল, আজ এ শেষ দিন। ক্রিস ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, লাঠিটা হাতে শক্ত করে ধরে। রনকের চোখে তখন ভয়, চোখ মুখে ঘাম, দড়ির বাঁধনে নড়ারও উপায় নেই। ক্রিস দাঁত চেপে বলল, ও হাত ধরার সাহস কিভাবে হলো তোর? এই কথাটা বলেই সে লাঠিটা ঘুরিয়ে এক ঝটকায় রনকের গায়ে মারল। চাপা গোমানির শব্দ ঘরের ভেতর প্রতিধ্বনি হয়ে বাজল। রুদ্র আর রহিম দুজনেই পিছিয়ে গেল, কেউ কিছু বলতে পারল না। ক্রিস একের পর এক আঘাত করতে লাগলো, পিঠে, কাঁধে, হাতে, পায়ে। রনক চিঙ্কাকে ছটফট করতে লাগলো, দড়ির বাঁধন ছিঁড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু পারছে না। লাঠির আঘাতে কাঠের শব্দে ঘরটা ভরে গেল। একবার, দুবার, তিনবার। তারপর একটা ভাঙার শব্দ। ঠাস। লাঠিটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্রিস হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল, চোখ লাল, শরীর কাঁপছে রাগে। ভাঙা লাঠির টুকরোটা মাটিতে ফেলে দিল সে। রহিম আস্তে বলল, ভাই, লাঠি ভেঙে গেছে, এবার ছেড়ে দে। ক্রিস গভীর নিঃশ্বাস নিয়ে বলল, লাঠি ভাঙলে কি হয়েছে রহিম, আমি তো এখনো ভাঙিনি। ওর গলায় ছিল বরফ ঠান্ডা হুমকি। রুদ্র নিচু গলায় বলল, এখন ছেড়ে দে, না হলে মারা পড়বে ছেলেটা। কৃষ্ণকের দিকে তাকালো, রক্তমাখা মুখ, আধমরা দৃষ্টি। কিন্তু ক্রিসের চোখে তখনও আগুন জ্বলছে, যেন ওর ভিতরের ঝড় এখনো থামেনি। ক্রিসের চোখে তখন শুধু আগুন। রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সে চিৎকার করে উঠল, ও আমার বাটারফ্লাইকে ছুঁয়েছে, আমার বাটারফ্লাই এর দিকে তাকিয়েছে, আর আমি ওকে ছেড়ে দেব। বলার সঙ্গে সঙ্গে সে বাইকের কাছে ছুটে গেল। পকেট থেকে উমাল বাকে হাতে দিয়ে নিয়ে সে গরম সাইলেন্সারটা খুলে নিয়ে ফেটে চলে গেল। আর কিছু না ভেবে সেটা রনকের হাতে চেপে ধরল। গরম ধাতুর রনকের ত্বকে লাগতেই সে চিৎকার করে উঠল, আহ, ছাড়ো, দয়া করো, আহহ। কিন্তু ক্রিস থামল না। তার মুখে একটাও অনুতাপ নেই, শুধু চোখের রক্ত চড়া রাগ। ক্রিস চেঁচিয়ে বলল, তুই আমার বাটারফ্লাই হাত ধরেছিলি,
তাই না? এখন বুঝবি কার জিনিসে হাত দিয়েছিস তুই। রনক কাঁপছে, ছটফট করছে, গলার স্বর কেঁপে যাচ্ছে, কিন্তু কৃষ যেন কিছুই শুনছে না। রুদ্র আর রহিম তখন ভয়ে এগিয়ে আসে। রুদ্র চিৎকার করে বলে, ভাই, আর না, ছাড়, মরে যাবে। রহিম দ্রুত এসে কৃষের হাত ধরে টানতে থাকে। ছাড়, চল এখান থেকে বের হই। কিন্তু কৃষের চোখ তখনও রঙ্কের দিকে স্থির, মুখে কঠিন স্বর। এটা আমার সতর্কবার্তা, আমার রুহির দিকে আর তাকালে খুনকে দেব তোকে। রুদ্র আর রহিম জোর করে কৃষকে ধরে বাইরে নিয়ে যায়। কৃষের নিঃশ্বাস ভারী, গলার রগ ফুলে আছে, চোখ এখনো লাল। পেছনের রঙ্কের কাদার শব্দ, আর ঘরের বাতাসে পূর্ণ ধাতুর গন্ধ। রুহিকে আমার নিজের বাড়িতে নিয়ে আসে। বিশাল এক বাড়ি, সাদা রঙের মার্বেল দেওয়া ফ্লোর, সামনে বড় গেট, দুই পাশে সারি সারি ফুলের গাছ, আর ভেতরে ঢুকতেই যেন এক রাজকীয় শান্তি। রুহি চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। রুহি, ভাইয়া, এটা কোথায়? আমান, এটা আমার বাড়ি। আম্মু আব্বু গ্রামে গেছেন, তাই আজ তোমায় আর কৃষকে ইনভাইট করেছিলাম। রুহি, ধন্যবাদ ভাইয়া, কিন্তু উনি কখন আসবেন? আমান, ও একটু কাজে গেছে। তুমি বরং পুরো বাড়িটা ঘুরে দেখো, ততক্ষণে ও চলে আসবে। আমি খাবারের ব্যবস্থা করি, কেমন? রুহি, আচ্ছা ভাইয়া। রুহি ধীরে ধীরে বারান্দা পেরিয়ে ঘুরে দেখতে শুরু করে। দেয়াল জুড়ে বড় বড় পেইন্টিং, প্রতিটা রুমে সাজানো সুন্দরকে। ধীরে ধীরে রুহি পেছনের দিকের দরজার কাছে গিয়ে পৌঁছায়। দরজা ঠেলতেই সামনে খুলে যায় এক দারুণ সুন্দর দৃশ্য। একটা বড় সুইমিং পুল, চারপাশে কাচের ঘেরা বারান্দা। রুহি সেখানে গিয়ে থেমে যায়, জলের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, বাহ, খুব সুন্দর জায়গা। কৃষ, বাটারফ্লাই। কৃষের গম্ভীর আওয়াজে রুহি পিছন ফিরে তাকায়। কৃষ দাঁড়িয়ে আছে, শার্ট ঘামে ভিজে গেছে, মুখে ক্লান্তির ছাপ, চোখে হালকা লাল ভাব। তবু সেই চোখে একটা অদ্ভুত টান, যেন হাজার কথা জমে আছে ওখানে। রুহি মুখ ঘুরিয়ে নেয়। ওর মনে পড়ে যায় তখনকার কৃষে ব্যাপারটা। মনে মনে ভাবে, না, আজ আর এই মানুষটার সঙ্গে কোনো কথা বলবো না। উনি দাঁড়িয়ে থাকে নীরবে, চোখ নামানো, ঠোঁটে অভিমান জমে আছে। কৃষের ভেতরে কি চলছে সেটা বোঝা যায় না। ধীরে ধীরে সে এগিয়ে আসে রুহির পিছনে, পায়ের শব্দটুকু যেন বাতাসে হারিয়ে যায়। কৃষের উপস্থিতি অনুভব করেই রুহির শরীর জমে যায়, তবু সে পা নড়াতে পারে না। হঠাৎ কোনো কথা না বলে কৃষ ওর হাতটা ধরে টান দেয় নিজের দিকে। রুহি এক মুহূর্তে কৃষের বুকের ওপর ধাক্কা খেয়ে পড়ে। ওর নিঃশ্বাস কৃষের বুকের ঘামে মিশে যায়, এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কৃষ নিচু স্বরে, বলো তো, আমি বেশি হ্যান্ডসাম না রনক? রুহি অবাক হয়ে তাকায়, প্রশ্নটায় যেন সে আকাশ থেকে পড়েছে। ওর চোখে অবিশ্বাসের ছায়া। কৃষ রনককে চিনল কিভাবে? কৃষ আরো কাছে ঝুঁকে, তাড়াতাড়ি বলো, বাটারফ্লাই, কে বেশি হ্যান্ডসাম? রুহির মনে একরাশ শয়তানি জেগে ওঠে। হঠাৎ কৃষের হাতে জোরে কামড় বসায়। কৃষ দাঁত চেপে সহ্য করে, চোখে হালকা আগুন, তবু ওর মুখে সেই পরিচিত হাসি। রুহি নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, রনক খুব ভালো, আপনার মতো না। আর আপনার মতো খাপ দেখতেও না। কৃষের চোয়াল শক্ত হয়ে যায়, মুঠি আটে, চোখের রাগ, হিংসা আর ব্যথার মিশ্র আগুন জ্বলে ওঠে। ধীরে ধীরে সে এক পা এগোয়। কৃষ ধীরে ধীরে এগিয়ে আসছিল রুহির দিকে। তার চোখে যেন এক অদ্ভুত স্বর বয়ে যাচ্ছিল। রুহির গলা শুকিয়ে যায়। হুস, হুস, দূরে যান, রুহি কাপা গলায় বলে ওঠে। কিন্তু কৃষ যেন শুনছেই না, পা ফেলে আরো কাছে আসে। রুহি ভয়ে পেয়ে পিছু হতে থাকে, পুলের ধারে এসে দাঁড়ায়। আর এক পা পেছালে পড়ে যাবে পানিতে। ঠিক তখনই কৃষ হাত বাড়িয়ে রুহির চুল শক্ত করে ধরে টেনে আনে নিজের মুখের সামনে। রুহি অবাক হয়ে তাকায়, কিছু বলার আগেই কৃষ হঠাৎ রুহির বুকের ওপর মুখ রেখে জামা থেকে জোরে কামড়ে দেয়। রুহি ব্যথায় চিৎকার করে ওঠে। আহ! কৃষ, ছাড়ুন। কিন্তু কৃষে কামড় আলুজ্জ হয়, হাত আরো শক্ত হয়। রুহি বুঝে যায়, এখন যদি একটু নড়ে যায়, তবে সরাসরি পড়ে যাবে পুলে। তাই সে বাধ্য হয়ে কৃষকে শক্ত করে ধরে থাকে। 2 মিনিট পর কৃষ মুখ তুলে তাকায়। রুহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কৃষ কঠিন স্বরে বলে, বল, কে বেশি হ্যান্ডসাম, বাটারফ্লাই? রুহি মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, জানি না। এই উত্তরটা যেন কৃষের মনে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই সে জোরে থাপ্পড় মারে রুহির গালে। শব্দটা এত তীব্র যে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। রুহি কাঁপতে কাঁপতে কৃষের দিকে তাকায়। গালটা লাল হয়ে গেছে, চোখে অশ্রু জমে উঠেছে। আপনি এমন কেন করছেন? ফুপিয়ে বলে রুহি। কৃষের মুখে তখনও রাগের ছাপ। সে আবার রুহির চুল মুঠো করে ধরে টেনে বলে, বল, কে বেশি হ্যান্ডসাম, বাটারফ্লাই? রুহির শরীর কাঁপছে, গলায় কথা আটকে আসছে। সে কাঁপা কাঁপা গলায় আবার বলে, জানি না। এইবার কৃষের ঠোঁটে এক বাঁকা হাসি খেলে যায়। সে ধীরে ধীরে বলে, তাহলে এখন জানবি। এ কথা বলেই সে রুহিকে ঠেলে ফেলে দেয় পুলের মধ্যে। জলের ছিটা চারদিকে ছড়িয়ে পড়ে। কৃষ দাঁড়িয়ে থাকে পুলের ধারে, ঠান্ডা মুখে তাকিয়ে থাকে। রুহি জলে পড়তেই ছিটে ওঠা পানির শব্দে চারদিক নিস্তব্ধ হয়ে যায়। ঠান্ডা পানিতে পড়ে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। আতঙ্কে রুহি হাত পা ছুটতে থাকে, কিন্তু ডুবে যাওয়া শরীর বারবার নিচে টেনে নিয়ে যায়। রুহি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ওঠে, কৃষ, আমায় বাঁচান। আমি সাঁতার জানি না। পানি, পানি, আমার খুব ভয় লাগে। দয়া করে আমায় বাঁচান। পুলের ধারে দাঁড়িয়ে কৃষ নিচু হয়ে তাকায়। মুখে হালকা হাসি ফুটে ওঠে। মনে মনে ভাবে, এতটুকু পানিতে কেউ ডুবে যায় এমনি এমনি কি আলাদা মাকা বলি। রুহির গলাটা আরো করুণ হয়ে ওঠে, কৃষ, দয়া করুন, প্লিজ বাঁচান। কৃষ এবার হেসে চেঁচিয়ে বলে, বলো, বাটারফ্লাই, কে বেশি হ্যান্ডসাম? রুহি চোখ খুলে কাঁপতে কাঁপতে বলে, আপনি, আপনি সবচেয়ে হ্যান্ডসাম। আপনার থেকে হ্যান্ডসাম কেউ হতেই পারে না। কৃষ মুখ বাঁকিয়ে বলে, মিথ্যে বলছো তুমি। রুহির গলা কেঁপে যায়। একটুও না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। কৃষ তখন নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে, ঠিক আছে, মেনে নিলাম। এ কথা বলেই সে শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে। চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলে, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট রাইট নাও। বলেই কৃষ পুলে ঝাঁপিয়ে পড়ে। কৃষ পানিতে নামতেই ঠান্ডা জলের ঢেউ কাঁপিয়ে ওঠে চারপাশ। এক মুহূর্তের জন্য ওই চোখে ভয় আর আশার আলো একসঙ্গে জ্বলে ওঠে। রুহি তখনও ডুবে যাওয়া থেকে নিজেকে সামলানোর চেষ্টা করছে। কৃষ এগিয়ে গিয়ে তাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। রুহি আতঙ্কে কৃষকে শক্ত করে চাপতে ধরে রাখে। জলটা এত ঠান্ডা যে ওর শরীর কাঁপতে কাঁপতে অবশ হয়ে আসছে। দাঁত কটকট করছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। কৃষ আস্তে আস্তে ওর গলায় মুখ ঘষে ফিসফিস করে বলে, সরি, বাটারফ্লাই, আমায় এত রাগাস কেন বলতো? রুহি কাঁপা গলায় বলে, প্লিজ, আমায় ছাড়বেন না কৃষ, আমি সাঁতার জানি না, পানিতে আমার ভয় লাগে। কৃষ মৃদু হাসে, ওর চুলে হাত বুলিয়ে বলে, পানি খুব বেশি নেই, বাটারফ্লাই, আমি তো আছি, ভয় কিসের? রুহি এখন কিছু কবেন না। শুধু আমাকে ওপরে তুলুন, তার গলায় কাঁপুন। কৃষ ফিসফিস করে বলে, আই ডোন্ট নো হাউ লং আই ক্যান কন্ট্রোল মাইসেলফ, বাটারফ্লাই। আর পরের মুহূর্তেই তার ঠোঁট রুহির ঠোঁটে বসে যায়। পাগলের মতো চুমু খেতে থাকে কৃষ। রুহি ছটফট করে, হাত দিয়ে তাকে ঠেলতে চায়, কিন্তু কৃষ আরো শক্ত করে টেনে নেয় নিজের বুকে। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে, সে চোখ বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ ওহি ছিটকে দুষে দাঁড়ায়। ডোন্ট স্টপ মি বাটারফ্লাই। কৃষের কণ্ঠে পাগল কা উন্মাদনা মিশে যায়। রুহি হালকা কাঁপা গলায় বলে ওঠে, আপনি খুব খারাপ, শুধু আমাকে কষ্ট দেন। বলেই কৃষের বুকে হেলোপাথারি কিল খুশি মাতে লাগল। কৃষ হেসে ওহিকে জিয়ে নিয়ে বলে, রাগকে না, লেদু সোনা, আসো, আদর করে দিই। কৃষ হঠাৎ ওহিকে কোলে তুলে নেয়। রুহি ভয়ে দুই পা দিয়ে কৃষের কোমর আঁকড়ে ধরে। কৃষ আবার রুহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। গভীরভাবে চুমু খেতে শুরু করে কৃষ। রুহি আর বাধা দিতে পারে না, দুই হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে। কৃষ রুহির জামার উপর দিয়ে হাত বুলায়, বুকের কাছে চাপ দেয়। রুহি আহকে ওঠে। পুরো শরীরে কৃষের হাতের স্পর্শ অনুভব করে, যেন শ্বাস নিতে ভুলে যায়। কৃষ রুহিকে পাশে নিয়ে পুলের মার্বেলের সাথে ঠেস দিয়ে চুমু খেতে থাকে, ধীরে ধীরে থ্রি পিসে পাজামা খুলে ফেলে। রুহি কাঁপা গলায় বলে, কি করছেন? আমান ভাইয়া এসে যেতে পা। কৃষ ফিসফিস করে, উম্মু, ওকে আসতে বানকে এসছি। আমাকে আটকাস না প্লিজ। কৃষ বেপরোয়া হয়ে উঠে, নিজের সবকিছু রুহির মধ্যে দিয়ে দেয়। রুহি হঠাৎ ছটফট করে উঠে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মুখের সুখের হাসি ফুটে ওঠে।
শেষ পর্যন্ত ক্রিস সবকিছু দিয়ে রুহিকে সীমার শেষ পর্যন্ত নিয়ে যায়। রুহি হাঁফিয়ে ওঠে, ক্রিসের বুকে মাথা রেখে ব্যথায় কেঁদে ওঠে। ক্রিস রুহির কপালে চুমু দিয়ে ফিসফিস করে, আই এম নট স্যাটিসফাইড উইথ জাস্ট দিস বাটারফ্লাই। কবে আমাকে পুরোপুরি নিতে শিখবি? চলবে।